তো হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? তো আমরা যেরকম বলেছিলাম যে টিটিএসসি এক্সামের ম্যাথ সলিউশন পেপারের পরে আমরা ফিজিক্স বা সায়েন্সের সবটা সলিউশনও নিয়ে আসবো, রিজনিংয়ে নিয়ে আসবো। তো সেই বিষয়ের জন্য আজকে আমরা সেকেন্ড পিডিউ অর্থাৎ টিটিএসসি রিলেটেড এক্সাম 2021-এর সায়েন্সের আজকে কিছু 10টা কোশ্চেন আমরা সলিউশন পেপার নিয়ে ডিসকাস করবো। গত বছর অর্থাৎ 2020-এর অর্থাৎ ত্রিপুরা সায়েন্স চ্যালেঞ্জ এক্সামিনেশন 2020। তো এটার কোশ্চেন পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে তোমরা দেখাচ্ছ, সেটা হচ্ছে কোশ্চেন পেপারটা। আমি কোশ্চেন পেপারটার কোশ্চেনগুলি সিরিয়ালভাবে একটা একটা সলভ করার চেষ্টা করব। তো তোমরা যারা ম্যাথের কোশ্চেনটা দেখোনি, তো তোমরা অবশ্যই দেখে নাও এবং সায়েন্সেরটাও এনজয় করো। আর কমেন্টে লিখো তোমাদের আর কোনো ভিডিও লাগবে কিনা এই বিষয়ে, অর্থাৎ আমি স্যাম্পল কোশ্চেন হিসেবে জন্য করবো কিনা, বা ধরো আরও সাজেস্টিভ কোনো কোশ্চেন নিয়ে আসবো কিনা তোমরা কমেন্টে লিখতে পারো। কারণ গত বছরও আমরা এরকম করেছি এবং তা আমাদের অফলাইন বেস থেকে এবং অনলাইন থেকেও অনেকে এক্সামটা ক্র্যাক করেছে। তো তোমরা যদি এক্সামটা এরকমভাবে ক্র্যাক করতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে তোমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করো। তাহলে তোমরা জন্য নেক্সট ভিডিওগুলি আমি আরও তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো কি বলেছি। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আমি তোমাদের জন্য যে সমস্ত সেশনগুলি নিয়ে আসছি, এগুলি অফলাইনেও হয় অনলাইনেও হয়, বাট অফলাইনটা একটু রেটিং থাকে, তো নেগলেজেবল একটা রেটিং থাকে। তো তোমরা যারা অনলাইনের ভিডিওগুলি দেখতে চাও, তাহলে অনলাইনে লিখো যে তারা আমরা অনলাইনে ক্লাসটা করতে চাই, তাহলে আমি তোমাদের জন্য অনলাইনেও ফ্রি সেশন পুরো কমপ্লিট নিয়ে আসার চেষ্টা করবো। আর অফলাইনে যদি করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো, আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে বা আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 7005413705, তোমরা আমাকে অফিসিয়াল টাইমে ফোন করবে। তো আশা করি তো তোমাদের জন্য আমি এনজয়েবল এই ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। তো তোমরা যদি অফলাইন অনলাইন দুটোতেই চাও, দুটোতেই কমেন্ট করো বা দুটোতেই জিজ্ঞেস করতে পারো। এনি কমেন্ট তোমরা ভিডিওর মধ্যে লিখতে পারো, বা যদি তোমরা মনে করো গ্রুপ হয়ে তোমরা ধরো মোর দেন 100 স্টুডেন্ট হয়ে তোমরা জুম ক্লাস করবে, অর্থাৎ ফ্রি অফ কস্ট করবে জুম ক্লাস, সেটা আমি করবো। তোমরা যদি এরকম ম্যানেজ করতে পারো বা তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও যদি লাগে সেটাও করতে পারো। কারণ আমাদের অফলাইন সেশন আছে, অফলাইনে আমরা প্রচুর স্টুডেন্টদেরকে ট্রেন করছি। তো তোমরা যদি এরকম জিনিসটা অফলাইনে এনজয়টা নিতে চাও তাহলে আসতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা কি বলবো, আজকে আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট এক্সাম 2020 কোশ্চেন পেপারটা আমরা ডিসকাস করবো এবং সিরিয়ালভাবে তার বিভিন্ন রকম সলভ পেপারগুলো নিয়ে আসবো। সেম টু সেম ম্যাথের একটা আপলোড করেছি, বাকিগুলো নিয়ে আসছি। দেখো, তো অ্যাবাউট দিস এক্সাম তোমরা জানি ত্রিপুরা ট্যালেন্ট এক্সামিনেশন, এটা গত বছর থেকে শুরু হয়েছে এবং আমাদের গভর্নমেন্টের এক্সাম এটা। আর 500 স্কলারশিপ দেওয়ার পর ইচ টপিক্স, অর্থাৎ সায়েন্সের জন্য 500, ম্যাথের জন্য 500। যদি কোনো স্টুডেন্ট দুটো এক্সাম ক্র্যাক করতে পারে তাহলে দুজনের জন্যই থাকবে 1000 রুপিস করে। আর আজকের টপিক্সের মধ্যে আমরা কি ডিসকাস করবো, কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করবো, তার সলিউশন পেপার নিয়ে ডিসকাস করবো এবং আরও বাকিগুলি আমরা দেখবো, তার মধ্যে কী কী এক্সট্রা ইনফরমেশন তোমরা জানতে পারবে, সবগুলি ডিসকাস করবো। ঠিক আছে, তো চলো শুরু করে যাক। দেখো, তোমরা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ, দেখবে কোশ্চেনটা যে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স রিপ্রেজেন্ট ইউনিফর্ম মোশনস অফ এ মুভিং অবজেক্ট। দেখো, এখানে ফিজিক্স সেকশনটা আমি দেখাচ্ছি, ফিজিক্স সেকশনটা করবো। আর এটার বাংলা পার্টটাও পাশে দেওয়া আছে, স্ক্রিনে তোমরা দেখে নেবে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স রিপ্রেজেন্ট ইউনিফর্ম মোশনস অফ এ মুভিং অবজেক্ট কারেক্টলি, অর্থাৎ ইউনিফর্ম মোশনের কথা বলেছে তার গ্রাফগুলি থেকে। তো আমরা জানি যে ইউনিফর্ম মোশনের মধ্যে কি হয়, দেখো, একদিকে যদি টাইম রিপ্রেজেন্ট করে এবং আরেক দিকটা যদি আমার মনে করো ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে, তাহলে তাকে বলা হয় ডিস্টেন্স টাইম গ্রাফ। ঠিক আছে, তো এই দিকটা থাকে আমাদের ডিস্টেন্স আর এই দিকটা থাকে হচ্ছে আমাদের টাইম। তো এই ডিস্টেন্স টাইম গ্রাফে যে সময় ইউনিফর্ম মোশন হয় তখন একদম এরোটা সোজা আসে। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের কোশ্চেনটার সলিউশন, অর্থাৎ অপশন এ, এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ডিস্টেন্সটার ইউনিট তারা এখানে মিটার দিয়েছে আর টাইমটার ইউনিট আমরা সেকেন্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝাবে আমার ইউনিফর্ম মোশন। বুঝতে পেরেছো? অসুবিধা হলে বলো। তাহলে আমার কোশ্চেনের এ হবে রাইট আনসার। তো 1 নম্বর কোশ্চেনের এ হচ্ছে আমাদের কারেক্ট। তোরা দেখি 2 নম্বর কোশ্চেন কি বলে, এটা মুছে নেই, তোমরা তুলে নাও। ঠিক আছে, তো এরকমভাবে সবগুলি কোশ্চেনের দেখবে, সলিউশনটা দেখবে। আরও যদি তোমাদের কোনো হেল্পলাইন লাগে তাহলে বলতে পারো। কোশ্চেন নাম্বার 2 বলেছে, দেখো কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়েছে। ইফ এ বুলেট লসেস হাফ অফ ইটস ভেলোসিটি অন পেনেট্রেটিং 3 সেন্টিমিটার,
in a wooden block, then how much will it penetrate more before coming to rest? অর্থাৎ কোনো একটা বুলেট একটা উডেন ব্লককে পেনিট্রেট করতে অর্থাৎ ছিদ্র করতে তার প্রায় ভেলোসিটি যা ছিল তার হাফ লস হয়ে গেছে, ঠিক আছে, এবং তাতে সে 3 সেন্টিমিটার পর্যন্ত সে পেনিট্রেট করেছে। বুঝে তার যে বাকি এনার্জিটা আছে সেটা দিয়ে আর কতটুকু পেনিট্রেট করতে পারবে বা আর কতটুকু দূরে গিয়ে বুলেটটা স্থির হতে পারবে, এই কথা বলতে পারো। বাংলা এবং ইংলিশ দুইটিতে আছে। তো দেখো কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, বাট আশা করি তোমরা 9th স্ট্যান্ডার্ড এটা পারবে যারা কনসেপ্টুয়ালি ক্লিয়ার। দেখো কোশ্চেন নাম্বার 2 না। তো আমার এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া আছে? আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি ধরো ভি। লেট ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু ভি, অর্থাৎ প্রাথমিক গতিবেগ মনে করো ভি, ঠিক আছে। তো আর ইনিশিয়াল এনার্জিটা তাহলে কত হবে? ইনিশিয়াল এনার্জি কত হবে? দেখো এনার্জি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এম হচ্ছে তার মাস, বি হচ্ছে তার ভেলোসিটি, এটা তোমরা সবাই জানি। তাহলে এনার্জি কিভাবে ক্যালকুলেট করতে হয়? হাফ এম বি স্কোয়ার, মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ারের সাথে হাফ মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো এনার্জি। তো ইনিশিয়াল ভেলোসিটি যদি বি হয় আর ইনিশিয়াল এনার্জি হবে হাফ এম বি স্কোয়ার, তাহলে এবার দেখি ফাইনাল ভেলোসিটি কত। ফাইনাল ভেলোসিটি কি বলেছিল তার এটাতে, যে ভেলোসিটি হাফ হয়ে গেছে না, লসেস হাফ অফ ইটস ভেলোসিটি। তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হবে ভি বাই টু, হাফ হয়ে গেছে। তাহলে ফাইনাল এনার্জি কত হবে? ফাইনাল এনার্জি হবে সেম হাফ এম বি স্কোয়ার ফর্মুলা লাগালে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ ভি বাই টু স্কোয়ার হয়ে যাবে এখন। তাহলে এটা কত হচ্ছে দেখো, হাফ ইন্টু এম ইন্টু ওয়ান ভি স্কোয়ার বাই ফোর, অর্থাৎ আমি যদি 1/4 সামনে নিয়ে আসি তাহলে থাকবে আমার কত? হাফ অফ এম বি স্কোয়ার, 1/4 অফ হাফ অফ এম বি স্কোয়ার, 1/4 অফ হাফ অফ এম বি স্কোয়ার, ঠিক আছে। কারণ বি স্কোয়ার, ঠিক আছে, 1/4 অফ হাফ অফ এম বি স্কোয়ার, 1/4 অফ হাফ অফ এম বি স্কোয়ার আমার এখানে ফাইনাল ভেলোসিটি চলে এসেছে। আচ্ছা, তাহলে সরি ফাইনাল এনার্জি আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। তাহলে তো এনার্জি কতটুকু লস হয়েছে দেখো, এনার্জি লস তাহলে কত হয় দেখো, এনার্জি লস ইনিশিয়াল এনার্জি থেকে ফাইনাল এনার্জিকে মাইনাস করে দাও। ইনিশিয়াল এনার্জি কত? হাফ এম বি স্কোয়ার মাইনাস অফ 1/4 অফ হাফ এম বি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেটাকে মাইনাস করলে কি থাকবে দেখো, এটা হাফ এম বি স্কোয়ার, এটা হাফ এম বি স্কোয়ার, তুমি হাফ এম বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে থাকবে তো 1 - 1/4, সেখান থেকে থাকবে 1 আর সেখান থেকে 1/4। তো ক্যালকুলেট করলে কত পাবে? 1 - 1/4 বিকামস 4 × 1 হলো 4 - 1 3, তো 3/4। তাহলে আমি যদি 3/4 সামনে নিয়ে পড়ি তাহলে 3/4 অফ হাফ এম ভি স্কোয়ার, 3/4 অফ হাফ এম ভি স্কোয়ার হচ্ছে আমার এনার্জি লস, অর্থাৎ এতটুকু এনার্জি আমার লস হয়ে গেছে। তো এতটুকু এনার্জি লস হয়েছে কতর জন্য? বুলেট অফ লস হাফ অফ ইটস ভেলোসিটি অন পেনেট্রিং 3 সেন্টিমিটার। আচ্ছা, 3 সেন্টিমিটারকে পেনেট্রেট করার জন্য এতটুকু এনার্জি লস হয়েছে। তাহলে এনার্জি কতটুকু বাকি রইল দেখো, এনার্জি লেফট ক্যালকুলেট করো, এনার্জি লেফট কত হবে তাহলে? 1/4 ছিল, তো এনার্জি 1/4, আচ্ছা ফাইনাল ছিল, আর লস হয়েছে তো তাহলে থাকবে কত? সরি, এনার্জি তো এতটুকু লস হয়ে গেছে, তাহলে রিমেইনিং এনার্জি কতটুকু থাকবে? 1/4 থাকবে, দেখো 1/4 অফ হাফ এম বি স্কোয়ার, বাকি থাকবে কেন? কারণ এনার্জি লস হয়েছে 3/4, তাহলে পুরো এনার্জি যদি 1 থাকতো তার 3/4 অর্থাৎ 4/3 লস হয়ে গেছে, তাহলে 4/1 এনার্জি বাকি থাকবে। রিমেইনিং এনার্জি কতটুকু থাকবে? এটা ছিল ফাইনাল এনার্জি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে, ফাইনাল এনার্জি হচ্ছে এটা, আর মাইনাস করার পর আমি এনার্জি লস হয়েছে এত, তাহলে এনার্জি কতটুকু বাকি আছে? এতটুকু লস হয়ে গেছে, তাহলে 4/3 লস হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 4/1। আচ্ছা, এবার ইন্টারেস্টিং হচ্ছে যে তো 4/3 এনার্জি লস করে সে পেনিট্রেট করতে পেরেছে 3 সেন্টিমিটার, ইয়েস 3 সেন্টিমিটার দেওয়া।
3/4 অফ হাফ এমবি স্কোয়ারে সে কতটুকু পেনিট্রেট করেছে? 3 সেন্টিমিটার। তাহলে 1/4 অফ হাফ এমবি স্কোয়ারে আর কতটুকু করতে পারবে? এটা ইজিলি বলা যায়। দেখো 4/3 করেছে 3 সেন্টিমিটার, তো 4/1 আর 1 পার্ট বাকি রয়েছে, কিন্তু সেটা 1 সেন্টিমিটার এনার্জি লস করার কথা। এটা ইজিলি তুমি যদি ক্যালকুলেট করতে পারো আমাদের একক ঐকিক পদ্ধতি বা ইউনিটারি মেথড যেটা আছে, ইউনিটারি মেথডে তুমি ইজিলি সলভ করতে পারবে। তো 1 সেন্টিমিটার আসার কথা। আমাদের কোশ্চেনের অপশনগুলি যার কাছ থেকে পেপারটা আমরা নিয়েছি ও ভুল করতে পারে, তো কারেক্ট আনসার হবে অপশন সি। ঠিক আছে, তো ক্লিয়ার আনসার হবে অপশন সি, অর্থাৎ 1 সেন্টিমিটার। ঠিক আছে, তো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ঠিক আছে, তাহলে মুছে নিচ্ছি। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 2 সলভ করো। দেখো এরকমভাবে আমরা অফলাইনগুলিতেও করাই। অফলাইনগুলিতে আরও এক্সট্রা স্টাডি মেটেরিয়ালস আমরা দিয়ে দিই, যেগুলি স্টুডেন্টের পড়াতে একদম সাফিসিয়েন্ট হয়ে যায় তার এক্সামের জন্য। বিভিন্ন রকম বুকসগুলি আমরা এগুলো রিলেটেড করাই, যেমন ধরো আইটি ফাউন্ডেশন, আর ডি শর্মা, আর এস আগরওয়াল, এই সমস্ত ভালো ভালো বইগুলি আমরা স্টুডেন্টের জন্য স্টাডি মেটেরিয়ালস হিসেবে দিই। তাদের থেকে নোটস কালেক্ট করে বানিয়ে এক্সট্রাভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নিয়ে বিভিন্ন ভাগ থেকে আমরা সোর্স কালেক্ট করে দিই, এবং আমাদের এই স্টাডি মেটেরিয়ালসগুলি অনেকটা হেল্পফুল হয় স্টুডেন্টের জন্য। তারা এক্সামটাও ক্র্যাক করেছে, সেই জন্য আমি তোমাদের জন্য বলছি। তোমরা যদি অফলাইন নিতে চাও তাহলে আসতে পারো, বা অনলাইনের জন্য ফোন করতে পারো। চলো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখেন। A particle is moving in a circular path of radius r as shown in figure. The displacement after half a circle would be. তাহলে এরকম ছিল কোশ্চেনটা, যে একটা সার্কুলার পাথ ছিল, এটা হলো সেন্টার, তার রেডিয়াস হচ্ছে r, এটা ছিল a, এটা হচ্ছে b। তো কি বলছে? a particle is moving in a circular path of radius r as shown in figure. The displacement after half a circle would be. তাহলে প্রত্যেকটা সার্কেল ডিসপ্লেস করার পরে সে কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে? ধরো এ থেকে সে বিতে গেছে, তাহলে হাফ সার্কেল সে কভার করেছে, কিন্তু এ থেকে বিতে গেলে সে যেটা হবে সেটা হবে ডিস্টেন্স, আর আমাদেরকে বের করতে বলেছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা জানি শর্টেজ ডিস্টেন্স, তাহলে শর্টেজ ডিস্টেন্স আমার ডায়ামিটারটা হবে এখানে, কারণ সেন্টার দিয়ে পাস হবে। তো এটা যদি আর হয়, এটাও আর হবে, তাহলে আর প্লাস আর কত হবে? আর প্লাস আর হবে 2r, অর্থাৎ সে 2r ইউনিট সে কভার করেছে যদি আমি ডিসপ্লেসমেন্ট হিসেবে দেখি। বাট যদি তুমি ডিস্টেন্স হিসেবে দেখো, তাহলে পায়ারের হাফ করতে হবে। 2 পায়ার, যেটা 2 পায়ার হচ্ছে পুরা সার্কামফারেন্স, তার অর্ধেক অর্থাৎ পায়ার হবে। তো কিন্তু আমাদের ডিস্টেন্স বের করতে পারি ডিসপ্লেসমেন্ট, এই জন্য 2r হবে। তো অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, অপশন বি হচ্ছে 2r। তো কোশ্চেন নাম্বার 3 অপশন বি ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা কোশ্চেন নাম্বার 4 করাই। দেখো এই কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট এবং যথেষ্ট আমি বলবো ভালো কোশ্চেন এই সমস্ত এক্সামের জন্য। কিছু কিছু কোশ্চেন তো একটু সহজ থাকবেই, আর কিছু কিছু কোশ্চেন যথেষ্ট যথেষ্ট মানে টাফ দিয়েছে এই সমস্ত ক্লাসের জন্য। তো যারা ভালো প্রিপারেশন নিচ্ছে তারা তো ডেফিনেটলি এগুলি সলভ করবে। তো তোমাদের প্রিপারেশনটাও আর একটু বুস্ট করো যারা এই কোশ্চেনগুলি বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে, ফ্রম দ্য গিভেন ভিটি গ্রাফ ইট ক্যান বি ইনফার্ড দ্যাট দি অবজেক্ট ইজ। আচ্ছা, একটা ভেলোসিটি এবং টাইম গ্রাফ দিয়েছে। গ্রাফটা ছিল এরকম, এদিকটা টাইম এবং এদিকটা ভেলোসিটি করেছে, বিটি গ্রাফ দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তো দেখো এদিকটা যদি ভেলোসিটি ইন্ডিকেট করে এবং এদিকটা যদি টাইম ইন্ডিকেট করে, তাহলে এই গ্রাফটা কি বোঝাবে? এটা অপশন এ ছিল রেস্ট, অপশন বি ছিল ইন ইউনিফর্ম মোশন, অপশন সি ছিল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আর ইন নন ইউনিফর্ম মোশন। তো এটা ইউনিফর্ম মোশনের বোঝায় জিনিসটা, এটা সবাই কমন জানে, যেটা হচ্ছে ইউনিফর্ম মোশন, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। তাহলে অপশন বি ইজ কারেক্ট, ইউনিফর্ম মোশন। ঠিক আছে, the object is in ইউনিফর্ম মোশন। তাহলে দেখো ইউনিফর্ম মোশনে তার গ্রাফ এদিকেও হয় না ওদিকেও হয় না। আমরা এর আগে দেখেছিলাম আরেকটা ইউনিফর্ম মোশন ছিল, ইউনিফর্ম মোশনটাতে কি ছিল, যে বিটি গ্রাফ ছিল, এটা ডিস্টেন্স টাইম গ্রাফ ছিল, যেখানে তার অবজেক্টটা সোজা উঠেছিল, এরকম ভাবে ছিল গ্রাফটা এবং এরকম উঠেছিল। বাট এটার সাথে ডিফারেন্সটা একটু আছে। দেখো তো এই গ্রাফটাতে ছিল আমার ডিস্টেন্স আপন টাইম, কিন্তু এখন যেটা হচ্ছে আমার ভেলোসিটি আপন টাইম। ঠিক আছে, তো সেই জন্য তার এটা হচ্ছে ইউনিফর্ম মোশন। ঠিক আছে।
দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, এগুলিতে বেশি সময় নিতে হবে না, এগুলিতে তাড়াতাড়ি সলভ করতে হবে, কারণ এই টাইপের কোশ্চেনগুলি ভিজুয়ালাইজিং দেখার সঙ্গে সঙ্গে আনসার করতে হবে। এগুলি আছে তোমাদের বইয়ে, যদি একটু ভালো করে পড়ো তাহলে অবশ্যই পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, দ্য প্রেজেন্ট টাইম ইন দ্য ওয়াচ ইজ 6:20 মিনিট, the minute hand is in the northeast direction, then what will be the positions of the hour hand? ঠিক আছে, তাহলে একটা ঘড়ি ড্র করে দেবো। টাইমটা কি বলেছে, দ্য প্রেজেন্ট টাইম ইজ 6:20, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, দেন 1, 2, 4, 5, 7, 8, 10 আর 11। তো টাইম হচ্ছে 6:20, তো 6:20 থাকলে আওয়ার হ্যান্ড এখানে থাকবে আর মিনিট হ্যান্ড এখানে থাকবে। ঠিক আছে, এই ডিরেকশন হচ্ছে মিনিট হ্যান্ড। ঠিক আছে, তাহলে তারা বলেছে যে দ্য মিনিট হ্যান্ড ইজ ইন নর্থ ইস্ট ডিরেকশন, অর্থাৎ আমি এই ডিরেকশনটাকে নর্থ ইস্ট ধরবো। তো আমি যদি সেটাকে নর্থ ধরি, তাহলে নর্থের থেকে ডান দিক হবে তোমার ইস্ট, নর্থের থেকে ডান দিকে হবে ইস্ট, সেটাকে যদি আমি নর্থ ধরি সেটা হবে আমার ইস্ট। ঠিক আছে, আর নর্থের ডান দিকে যদি ইস্ট হয়, তাহলে নর্থ ডিরেকশন থাকলে তার ডান দিক ইস্ট হবে, ডান দিক ইস্ট হলো নর্থ ইস্ট ডিরেকশনে মিনিট হ্যান্ড আছে, তাহলে নর্থ হলে এটা হবে সাউথ আর ইস্ট হলে এটা হবে ওয়েস্ট। তাহলে কি কোশ্চেন বলেছে, দেন হোয়াট উইল বি দ্য পজিশনস অফ আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড তো থাকার কথা সাউথ ইস্ট, নর্থ ডিরেকশনে যদি কেউ ফেস করে তাহলে তার ডান দিক হবে ইস্ট, ডান দিক এটা, ডান দিক এটা হচ্ছে ইস্ট, এটা রাইট, এটা যদি ইস্ট হয়, নর্থ ইস্টের মধ্যে হচ্ছে মিনিট হ্যান্ড, তাহলে আওয়ার হ্যান্ড কোন জায়গাতে থাকবে, ইস্ট অর্থাৎ সাউথ ইস্টে থাকবে, সাউথ ইস্ট অপশন বি ইজ কারেক্ট। তো কোশ্চেন নাম্বার 5 অপশন বি ইজ কারেক্ট। বলো কোনো কনফিউশন হলে বলতে পারো, রাইট, তো অপশন বি ইজ কারেক্ট। দেখো এগুলিতে একটু টাইম নিতে পারে যদি তোমরা ইন্ডিকেশনে ভুল করো, যদি তোমাদের ভালোভাবে অবজার্ভ করতে হবে এবং কোশ্চেনটাকে ভালো করে অ্যানালাইজ করে তোমাদের অ্যান্সার করতে হবে, আবার টাইমও তো কম, খুব যা করবার তাড়াতাড়ি করতে হবে। তো সেটা ছিল কোশ্চেন নাম্বার 5। এবার কোশ্চেন নাম্বার 6 কি করেছে দেখো, a car covers the first half of the distance between two places at a speed of 40 km/h and another half at a speed of 60 km/h. আচ্ছা, the average speed of the car, তাহলে প্রথম হাফ ধরো এখান থেকে একটা পজিশন, এখানে ছিল এ, এখানে ছিল বি, তো প্রথম অর্ধেকটা সে কভার করেছে 40 কিলোমিটার পার আওয়ার, আর সেকেন্ড পার্টটা করেছে 60 km/h। বলেছে তার এভারেজ স্পিড কত। দেখো এভারেজ স্পিডের একটা শর্টকাট ফর্মুলা আমি দিয়ে দিই, এটা তো ডিটেলসলি করে লাভ নেই, তাহলে এক্সামের সময় তোমরা কম টাইম পাবে। তো শর্টকাট ফর্মুলা হচ্ছে দেখো 2xy/x+y, এই ফর্মুলাতে করবে, তাহলে দেখো কত হয়, 2 ইন্টু এক্স হচ্ছে প্রথম 40 ইন্টু ওয়াই কত 60 ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই কত 40 প্লাস অফ 60, তাহলে কত আসে দেখো 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60 বিকামস 100, তাহলে এ জিরো ইজ ক্যান্সেল, এটা ক্যান্সেল, থাকলে কত 6 ইন্টু 4 বিকামস 24, 24 ইন্টু 2 বিকামস 48 কিলোমিটার/আওয়ার হওয়ার কত আনসার, অপশন কত, ইয়েস অপশন বি ইজ কারেক্ট, 48 কিলোমিটার। আর তুমি যদি পুরোপুরি সবটা টাইম করে করতে যাও তাহলে অনেক লম্বা হবে, অনেক টাইম লাগবে, তো তোমাদের তো এক্সপ্লেনেশনের দরকার নেই, তোমাদের কারেক্ট আনসার চুজ করতে হলেই হবে। তো দেখো এটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, তো কোয়েশ্চেন নাম্বার 6 অপশন বি ইজ কারেক্ট। দেখো এরকম আরো অনেক কিছু শর্ট ট্রিক আমরা শেখাবো কি করে তোমরা তাড়াতাড়ি অ্যাটেন্ড করতে পারবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, automobiles are fitted with a device that shows the distance traveled. Such a device is known as, অর্থাৎ গাড়ির মধ্যে এমন একটা যন্ত্র লাগানো থাকে যা তোমরা কতটুকু টোটাল ডিস্টেন্স কভার করেছো এই জিনিসটাকে বোঝায়, যা ভ্রমণ করার দূরত্ব পরিমাপ করে দেখায়। তো যন্ত্রটার নাম কি হচ্ছে, এটা আমরা সবাই জানি কমন কোশ্চেন, এটা হচ্ছে ওডোমিটার। কি বলে সেটাকে, ওডোমিটার। তো এটা আমি লিখবো না, ওটা ডিরেক্টলি আনসার দিয়ে দেবো, অপশন 7 এর অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি। দেখো আমি একটা কথা বলে রাখি, ওডোমিটার কোনটি,
তো ওডোমিটার হচ্ছে যে জিনিসটা টোটাল ডিস্টেন্স দেখায়, টোটাল ডিস্টেন্স। এবার বাইকের মধ্যে বা গাড়িতে লাগানো থাকে, অর্থাৎ তুমি তোমার গাড়িটা কেনার পরে, নতুন কেনার পরে যে মানে চালাচ্ছ, যে টোটাল কতটুক জায়গা কাভার করেছে বা টোটাল কতটুক দূরত্ব সে কাভার করেছে, ওই জিনিসটা বোঝা হচ্ছে ওডোমিটারে। আর পিডোমিটারে কোনটা বোঝায়? পিডোমিটার, পিডোমিটার বোঝা হচ্ছে তোমার ওই পার্টিকুলার টাইমে তোমার স্পিড কতটুকু। অর্থাৎ ধরো তুমি এখানে বাইক চালাচ্ছ, তো তোমার স্পিড এখন 60 কিলোমিটার/আওয়ার, তো ওই টাইমের রেসপেক্টে তার স্পিড কতটুকু, ওই জিনিসটা ইন্ডিকেট করছে স্পিডোমিটার। আর অটোমিটার দুটোই গাড়ির মধ্যে থাকে, তো তার কাজ হচ্ছে রিয়েল টাইমে তার স্পিড দেখানো, আর তার কাজ হচ্ছে টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করেছে সেটাকে দেখানো। ঠিক আছে, তো সেটা ছিল স্পিডোমিটার অটোমিটার। একটা সহজ কোশ্চেন দিয়েছে, আশা করি তোমরা সবাই কোশ্চেনটা অ্যাটেম্প করতে পারবে। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, দেখো 8 বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং ভেলোসিটি অ্যান্ড স্পিড অফ এ মুভিং বডি। অর্থাৎ কোন চলমান বস্তুর গতি গতিবেগ এবং দ্রুতি সম্পর্কে নিচের কোনটি সঠিক। হুইচ ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ভেলোসিটি অ্যান্ড স্পিড অফ এ মুভিং বডি। আচ্ছা, ভেলোসিটি এবং স্পিড, ভেলোসিটি অফ এ মুভিং বডি ইজ অলওয়েজ হায়ার দেন ইটস স্পিড। ভেলোসিটি অফ এ মুভিং বডি সবসময় হায়ার দেন থাকবে এমন কোনো কথা নেই, কারণ আমরা জানি ভেলোসিটি সাধারণত কম থাকে বা তার সমান থাকে। হায়ার তো প্রশ্নই ওঠে না, কারণ ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিয়ে কাভার করতে হয়। ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে তোমার ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর স্পিড হচ্ছে কি? ডিস্টেন্স বাই টাইম। ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর ডিস্টেন্স স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো আমরা জানি ডিস্টেন্স সাধারণত বেশি থাকে, ডিসপ্লেসমেন্ট কম থাকে, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সটা। যদি এগুলি তোমরা বুঝতে সুবিধা, তাহলে আমাদের ক্লাসে এগুলি তোমরা বুঝতে হবে। তোমার অন্য কোনো ভিডিওতে আমি এগুলিতে ডিসকাস করে দেবো বা চ্যাপ্টার রিলেটেড ডিসকাস করে দেবো। তো প্রশ্ন ছিল যে ভেলোসিটি অফ এ মুভিং বডি ইজ অলওয়েজ হায়ার দেন স্পিড। না, আমরা এটা ইগনোর করতে পারি। স্পিড অফ এ মুভিং বডি ইজ অলওয়েজ হায়ার দেন ইটস ভেলোসিটি। স্পিড ইজ সবসময় হায়ারই হবে এমন কোনো কথা নেই, সমানও হতে পারে, তো এটাকে আমরা ধরতে পারছি না। সি হচ্ছে স্পিড অফ এ মুভিং বডি ইজ ইটস ভেলোসিটি ইন এ গিভেন ডিরেকশন। না না না, এটা হচ্ছে, এটা হবে না। স্পিড অফ এ মুভিং বডি ইজ ইন ভেলোসিটি ইন এ গিভেন ডিরেকশন, স্পিডের কোনো ডিরেকশন লাগে না, ডিরেকশন লাগে হচ্ছে ভেলোসিটির ক্ষেত্রে। অর্থাৎ ধরো তুমি এ থেকে বিতে গেছো, বি থেকে সিতে গেছো, তাহলে এটা হবে তোমার এই দিক বরাবর গেলে হবে, এটা হবে তোমার ডিস্টেন্স। আর ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করলে তুমি পাবে সেটা স্পিড। কিন্তু যদি এদিকে যাও তখন তোমার ডিরেকশন থাকবে, এর বাকিগুলি ডিরেকশন থাকবে না, তো সেটা হচ্ছে তোমার ভেলোসিটি। অর্থাৎ ভেলোসিটির একটা ডিরেকশন থাকতে পারে, থাকবে। Velocity of a moving body is its speed in a given direction. Yes, option D is correct. I think option D হবে। অর্থাৎ চলমান বস্তুর গতি হলো, গতিবেগ হলো প্রদত্ত দিকের দ্রুতির সমান। অর্থাৎ এখানে ডিরেকশনটা হচ্ছে মেইন, অর্থাৎ দিকটাকে তোমার মেইন রাখতে হবে। এখানে কোশ্চেন ডি হবে, কোশ্চেন নাম্বার 8 হবে, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো তারপর দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবে কোন কারণটাতে বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা ট্রাই করবো নেক্সট ভিডিওতে ওই কারণটাকে সলভ করার জন্য। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্সটা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 10 না, একটু বড় ক্লাসের 11-এর বিষয় তো আছে। তাহলে আমি একটু বলে রাখি দেখো, ধরো এ একটা পজিশন ছিল, বি একটা পজিশন ছিল, এটা এ এটা বি। তো এ থেকে বিতে কোনো একটা অবজেক্ট যেতে বা কোনো একটা অবজেক্টকে টেনে নিয়ে আসতে, যদি তার এনার্জিটা তার পথের পাথের মধ্যে ডিপেন্ডেন্ট করে, তাহলে সেটা হবে নন কনজারভেটিভ। আর যদি ডিপেন্ড না করে তাহলে কনজারভেটিভ ফোর্স। অর্থাৎ ধরো তুমি এ থেকে বিতে কোনো একজনকে নিয়ে এসেছো, কিন্তু তোমার পাথের মধ্যে বেশি একটা ফ্যাক্টর হলো না, তাহলে এটা কনজারভেটিভ ফোর্স। অর্থাৎ তার ফোর্সটা এনার্জিটা এখানে কনজার্ভ হয়ে আছে, এ থেকে বিতে এসেছে, তার পাথের মধ্যে ডিপেন্ড করেনি। যেমন ধরো ফ্রিকশনাল, এ থেকে তুমি বিতে, এই পজিশন থেকে এই পজিশন যদি কোনো একটা অবজেক্টকে টেনে নিয়ে আসো, তাহলে ফ্রিকশনাল ফোর্সের কারণে তুমি অবজেক্টকে স্মুথলি টেনে নিয়ে আসতে পারবে না, তোমার এখানে বাধা পেয়ে যাবে। তো যদি বাধা পায় তাহলে অবজেক্টটা এই জায়গাতে তুমি সঠিকভাবে নিয়ে আসতে পারবে না, এটা কনজারভেটিভ হবে না, নন কনজারভেটিভ হয়ে যাবে। আর যদি ইজিলি আসতে পারতো তাহলে সেটা হতো কনজারভেটিভ ফোর্স। এখানে অপশন কি আছে দেখো, ভিসকাস ফোর্স।
আচ্ছা, ভিসকাস ফোর্সকে আমরা সাধারণত কনজারভেটিভ ফোর্স, প্রশ্নটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নন কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ পাথের উপর ডিপেন্ড করবে না। ভিসকাস ফোর্সটা সাধারণত নন কনজারভেটিভ ফোর্স হয়, কিন্তু একটা কেসে এগুলি বাদ হয়ে যায়, কারণ তোমরা সারফেস টেনশন যেসব পড়বে বুঝতে পারবে। তাহলে সেটাকে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। অপশন বি দেখো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা তো কনজারভেটিভ ফোর্স, তো তার পাথের উপর ডিপেন্ড করছে না। আমাকে বলেছিল নন কনজারভেটিভ ফোর্স কোনটা। অপশন সি হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স, না সেটাও না, এটা কনজারভেটিভ ফোর্স, কারণ উপর থেকে একটা পেন্সিল চাললে সেটা ইজিলি নিচে পড়ে যাবে, তো সেটাও আমার নন কনজারভেটিভ ফোর্স। ম্যাগনেটিক ফোর্স, হ্যাঁ ম্যাগনেটিক ফোর্স হতে পারে, ম্যাগনেটিক ফোর্স আমার মতে কারেক্ট আনসার হবে এখানে। তো কোশ্চেন নাম্বার 9 অপশন ডি ইজ কারেক্ট, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে একটা এক্সাম্পল অফ নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তো কোশ্চেন 9 অপশন হবে কত, ডি ইজ কারেক্ট, ম্যাগনেটিক ফোর্স। তো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখি। কোশ্চেন নাম্বার 10 বলেছে যে the speed of a car weighing 1500 kg increases from 36 km per hour to 72 km per hour uniformly. What will be the change in momentum of the car? অর্থাৎ 1500 কেজি ওজনের একটা গাড়ি তার দ্রুতি সুষমভাবে 36 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বৃদ্ধি করেছে, অর্থাৎ তার দ্রুতি বেড়েছে। গাড়িটির ভরবেগের পরিবর্তন, অর্থাৎ তার আমার মোমেন্টাম বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যে তার ওয়েট কত, ওয়েট হচ্ছে 1500 কেজি। ঠিক আছে, অর্থাৎ ভর হচ্ছে 1500 কেজি। আর তার ভেলোসিটি কত, ভেলোসিটি বলতে প্রথম প্রথম ভেলোসিটি কত, 36 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ V1 ধরো 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো মিটার পার সেকেন্ডে নিলে কত হবে, 36 ইন্টু 5/18 করবে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে কিলোমিটার পার আওয়ারটা ডিরেক্টলি মিটার পার সেকেন্ডে চলে যায়। তাহলে 18 টু দ্য 36, 2 ইন্টু 5 বিকামস 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড হচ্ছে তার ভেলোসিটি। তো প্রথম অবস্থায় তার মোমেন্টাম কত হবে, তো মোমেন্টাম রো ইজ ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি, মাস 1500 কেজি আর ভেলোসিটি 10, তাহলে সেটা কত হচ্ছে 1500 ইন্টু 10, which is equals to 15,000। আনসার কত হচ্ছে, এটা 15,000 হয়ে গেল প্রথম অবস্থা তার মোমেন্টামটা। ঠিক আছে, 15,000 কেজি কিলোমিটার পার আওয়ার, না কেজি কিলোমিটার, 15,000 কেজি মিটার পার সেকেন্ড হবে, কেজি মিটার পার সেকেন্ড। এবার আর কি বলেছিল, তার দ্রুতিটা অর্থাৎ তার ভেলোসিটিটা 72 কিলোমিটার পার আওয়ারে পৌঁছেছে। তাহলে তুমি দেখো V2 কত, V2 হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে কনভার্ট করলে কত হবে, 72 ইন্টু 5/18, তো কাটলে কত হবে দেখো, 18 ইন্টু 4, 18 into 4 becomes 72. Now 4 into 5 becomes 20. 20 মিটার পার সেকেন্ড, কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো 20 মিটার পার সেকেন্ডে তার মোমেন্টাম কত হবে, রো এটা ছিল রো 1, এবার তোর মোমেন্টাম 2 ইকুয়ালস টু হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। তো মাস তো সেম ছিল 1500 কেজি, সেমই ছিল, তাহলে 1500 ইন্টু 20, তো আনসার কত হচ্ছে 15 টু 30 0, অর্থাৎ 30,000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি বলেছে এখানে, হোয়াট উইল বি দ্য চেঞ্জ, চেঞ্জ কত হবে, তাহলে 30,000 মাইনাস অফ 15,000, তাহলে চেঞ্জ কত হচ্ছে দেখো, চেঞ্জ কত হচ্ছে 30,000 মাইনাস অফ 15,000, which is equals to 15,000, তাহলে কত হচ্ছে দেখো, এটা 30,000 মাইনাস অফ 15,000 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 10, 15,000 কেজি মিটার পার সেকেন্ড, অপশন কত, অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার, এখানে যে আনসারটা বলেছিল সে ভুল করেছে, 50,000 কেজি মিটার পার সেকেন্ড হবে। কোশ্চেন নাম্বার 10 অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, তো
এখানে দেখো আমরা 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন টিটিসি এক্সামের 2020-এর যে কোশ্চেন পেপারটা ছিল সেটা থেকে আমরা ডিসকাস করেছি। তো এরকম আরো বাকি ভিডিওগুলো নিয়ে আসবো, তোমরা একটু ওয়েট করো। আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিওগুলো আরো পেয়ে যাবে। আমরা আরো একটার পর একটা নিয়ে আসবো। 10টা করেছি, এখানে 100টা কোশ্চেন আছে। সেম টু সেম ম্যাথের আমরা নিয়ে এসেছি, এটারও আরো বাকি কোশ্চেন আছে, এগুলির ভিডিও একটা একটা করে নিয়ে আসার চেষ্টা করছি। তো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকেও চাপ দিয়ে রাখো, তাহলে তোমরা আমাদের ভিডিওগুলি সবচেয়ে প্রথম পেয়ে যাবে। আর আরেকটা কাজ করো, তোমরা মানে তোমাদের ফ্রেন্ডের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আমাদের একটু মোটিভেট করার চেষ্টা করো এবং তাদেরকে বলো সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আমরা আরো তাড়াতাড়ি ভিডিওগুলি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সেটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তো আশা করি জিনিসগুলি তোমরা ভালো লেগেছে, কারণ এগুলি আমি দেখেছি সাধারণত অন্য টিচার তারা এগুলি করায় না, বা স্কুল থেকেও হেল্পলাইন পাওয়া যায় না। এই সমস্ত ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই থাকবে এবং যদি কোনো সমস্যা থাকলে এই নাম্বারটাতে ফোন করে তোমরা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে ফোন অবশ্যই শুরু করবে অফিসিয়াল টাইমে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।